This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে শুরুতেই যে বড় খবর, মমতার ডাকেও ধর্মতলায় ছন্ন ছাড়া তৃণমূল। ধর্নায় হাজির ওই হাতে গোনা নেতাকর্মী, দেখানি সংখ্যাগরিষ্ঠ সাংসদ বিধায়কদেরই। ৭৮ জন বিধায়কের মধ্যে ১০ জনও নেই মমতার পাশে। আমরা সরাসরি বরং এই মুহূর্তে ছবিটা সেখান থেকে দেখবো। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি ওয়াই চ্যানেল থেকে। সৌরভের থেকে জানতে চাইবো যে ঠিক এই মুহূর্তে কি চলছে। আমরা দেখলাম যে হাতে গোনা কয়েকজন, যাদেরকে ছায়া সঙ্গী হিসেবে দেখা যেত, তাদের মধ্যে বেশ কয়েকজন নেই আজকের এই ধর্না মঞ্চে। কি চলছে, কি অবস্থা? দেখো, তুমি দেখতে পাচ্ছ আমার পেছনেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি পুরনো বাস স্ট্যান্ডের ওপর যে রেলিং থাকে, সেই যে বসার জায়গা, সেখানটাতেই কার্যত একটা অস্থায়ী মঞ্চ হিসেবে বেছে নিয়ে ওইখানেই কিন্তু তিনি অবস্থান করছেন। এবং তার সঙ্গে দোলা সেন এবং কিছু হাতে গোনা, তুমি যেমনটা বললে হাতে গোনা বিধায়ক, তারা রয়েছেন। যখন তৃণমূল কংগ্রেসের সামনে দল ভাঙার এবং 50 জন বিধায়ক তারা বেরিয়ে গিয়ে আলাদা ব্লক হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছেন, এই অশনি সংকেত যখন প্রতি মুহূর্তে রয়েছে, সেই সময় ক্ষমতা যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম রাস্তায় নামা, নিঃসন্দেহে মনে করা হয়েছিল যে ওয়াই চ্যানেল ভরে উঠবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সমাবেশে, কিন্তু সেই সমাবেশ কিন্তু দেখা গেল না। অন্যদিকে যে জল্পনাটির কথা বারে বারে বলা হচ্ছে যে 50 জন বিধায়ক তারা আলাদা করে আত্মপ্রকাশ করতে চাইছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যেও কিন্তু আজকে সেই প্রসঙ্গ উঠে এলো। তরুণিষ্ঠা, উনি কিন্তু বললেন যে একেবারে নির্বাচন কমিশনের তরফে ড্রাফট করা হচ্ছে এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর অঙ্গুলি ঘেলনে তৃণমূল কংগ্রেস ভাঙার একটা কিন্তু পরিকল্পনা যে চলছে, তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে উঠে এলো। অর্থাৎ যে খবর নিয়ে আজকে সব থেকে বেশি সংবাদ মাধ্যম সরগরম, তার যে একটা ভিত্তি আছে, এটা কিন্তু তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের মধ্যে উঠে এলো। এবং একই সঙ্গে তিনি এই কথাও বিজেপির উদ্দেশ্যে বলেন যে ক্ষমতায় না থাকলে তাদের কি হবে, তাদের দলও কি এইভাবেই ভাঙানো হবে। একটা বিষয় একটু সংক্ষেপে জানতে চাইবো যে কতদিন অবধি বা কতক্ষণ এই ধর্ণা চলবে, সে বিষয়ে কি স্পেসিফিক্যালি কিছু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই ধর্ণা চলবে। এখন এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য রাখছেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তোমার মাধ্যমে দর্শকদের জানাই, আগামী 8 তারিখ যে ইন্ডিয়া জোটের সমাবেশ রয়েছে দিল্লিতে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যোগদান করতে চলেছেন। সে কথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু তিনি স্পষ্ট করেছেন। অর্থাৎ বিজেপি বিরোধী লড়াইয়ে ভারত প্যান ইন্ডিয়া একটা মুভমেন্টের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি শক্তিগুলিকে সঙ্গে করে, এই কথাও কিন্তু ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সৌরভ, সব মিলিয়ে কি এই বিষয়টাই উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় যে এখনো অবধি বেশ কিছু সাংসদ বিধায়ক তাদের দেখা মিলল না, সেটা কি একটা বড় একটা ইঙ্গিত দিচ্ছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো এই কথা বলেছেন যে দল ভাঙানোর একটা প্রক্রিয়া চলছে, নির্বাচন কমিশনের তরফে ড্রাফট করা হয়েছে। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে তিনি এই জন্য কাঠগড়ায় দাঁড় করালেন। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্না, কার্যত এটা কিন্তু একেবারে একটা পথসভা কর্মসূচির মতো দেখাচ্ছে। সেখানে অনেক বিধায়ক এবং সাংসদ অনুপস্থিত আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে এটাও বলেন যে স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে বিধায়কদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখানে উপস্থিতি হাতে গোনা সেই বিধায়ক, হাতে গোনা সৌরভ, একটু সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চে এসে পৌঁছে কি জানিয়েছিলেন আরেকবার শোনাবো আপনাদের। পুলিশের গায়ে বা পুলিশের গায়ে হাত দেবেন না। বিজেপি ভেতর থেকে লোক ঢুকিয়ে দিয়েছে সাংবাদিকের নাম করে। সব সাংবাদিক খারাপ নয়, এটা মাথায় রাখবেন। করবে বিজেপি আর অ্যারেস্ট করবে আপনাদের, এটাই ওদের প্ল্যান। শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম চলছে এবং চলবে। সৌরভ, আজ যে ছবি দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে, তা থেকে একটা বিষয় স্পষ্ট যে দল একটা বড় ধাক্কা খেয়েছে এবং তার পাশে অনেক নেতা নেত্রী, তাদেরকে দেখা যাচ্ছে না। কিন্তু এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায় সেই চক্রান্তের যে অভিযোগ, সেই চক্রান্তের, বিজেপির চক্রান্তের অভিযোগ, নির্বাচন কমিশনের চক্রান্তের অভিযোগকেই সামনে রাখছে।
দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে নির্বাচন কমিশনের তরফে ড্রাফট করে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন যে এতে নরেন্দ্র মোদী, অমিত শাহ জড়িত। এই কথা থেকে এটাই প্রমাণ হয় যে জল্পনাটা যা চলছে, যা কানাঘুষো চলছে, তা নিয়ে ভাবিত তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু তা প্রতিধ্বনিত হলো। সইজাল কাণ্ড নিয়েও এদিন বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে ব্লক লেটার হোক কিংবা সাইন, যিনি ওই নির্দিষ্ট বিধায়ক তিনি এই সাইনটা করেছেন, প্রয়োজনে ফরেনসিক তদন্ত করে দেখা হোক, সেই কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু ছবিতে একটা জিনিস স্পষ্ট, যে যখন দল ভাঙার আশঙ্কা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে, সেই সময়ে দাঁড়িয়ে যখন এই সমাবেশ হচ্ছে, সেখানে কি উচিত ছিল না তৃণমূল কংগ্রেসের আরও বেশি সংখ্যক বিধায়কদের উপস্থিতির, আরও বেশি সংখ্যক সাংসদদের উপস্থিতি? সেই ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায় আর দোলা সেন, এই কয়েকজন, আরও কয়েকজন, দু একজন সাংসদ এবং একেবারে কলকাতার যারা বিধায়ক রয়েছেন, সেই বিধায়কদের দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড্ড অপ্রত্যাশিত ছিল। অবশ্যই অনেক নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় সৌরভ। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আরো করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ, সেই দলের কোট আনকোট, যে তারা তো অসুস্থ শুনেছিলাম। ফোনে করেছেন। অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিসব চলছে? ময়দানে পালাবদল হতেই রং বদলের চেষ্টা মমতার ভাইয়ের। ময়দানে টিকে থাকতে বাবুনের ক্রীড়াপ্রেমী ফর্মুলা। অরূপের সঙ্গে বনিবনা হতো না, নিষিদ্ধের সঙ্গে কাজ করতে চাই। 2013 থেকেই আমি কোণঠাসা, যন্ত্রণা কেউ বোঝেনি। TV9 বাংলায় মুখ খুলে শিবির বদলের ইঙ্গিত বাবুনের। মমতার আমলে ক্রীড়া সংগঠনে কোণঠাসা ছিলেন মমতারই ভাই। তুমুল জল্পনা। পরিবর্তনের পর বক্সিং ও হ্যান্ডবল সংগঠন থেকে আগেই ইস্তফা দেন মমতার ভাই। আমি যে ক্রীড়ামন্ত্রী থাকে, আমি সেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কাজ করি। এবং আমি জানেন, ক্রীড়ামন্ত্রী হিসেবে সুভাষ চক্রবর্তী থাকাকালীন আমি সুভাষ চক্রবর্তীর সঙ্গে ঘরে গিয়ে সম্পর্ক বহন করেছি, মদন মিত্রর সঙ্গে করেছি, কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে করতে পারিনি। কারণ আমাকে কোনোদিন অরূপ বিশ্বাস সেই ভালো চোখে দেখেনি এবং আমার কর্মকাণ্ডে কোনোদিন আমাকে সাপোর্ট করেনি। 100% ঋষিত পরামানিকের সঙ্গে কথা বলেছি। উনি ক্রীড়ামন্ত্রী হিসাবে যে আশ্বাস দিয়েছেন, ওই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমি থেকে আমি ওনার সঙ্গেও কাজ করব। আমি 13 সাল থেকে কোন থাকা, আজকে থেকে না, 13 থেকে আজকে 26 সাল পর্যন্ত, এটা অনেকে জানে না, আমি ভিতর থেকে কষ্টে কাউকে বলতে পারিনি। 13 সাল থেকে আমি তো কোন থাকা। রাজনীতির রঙের চেয়েও বড় কথা হচ্ছে পোস্ট রাজনীতিতে আমি কোনো রাজনীতি করি না। আমি পোস্ট রাজনীতিতে বিশ্বাস করি। কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, এদের যোগ্যতা নেই। কালীঘাটের মন্দিরের বাইরে ভিক্ষে করে। কপাল গুনে পিসির ভাই হয়েছিল বলে আজকে এরা কোটি কোটি টাকা রোজগার করেছে। আসলে সবই হচ্ছে খেলা। ও ভেবেছে এতদিন তৃণমূলের খেয়েছি, এবার বিজেপির থেকে খাবো। ওটা আর হবে না ঘোষণা। অভিষেকের পর এবার আরো এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক শরৎ দেকে লক্ষ্য করে ডিম বৃষ্টি। হেলমেট পরে পার্টি অফিসে এসেও হলো না শেষ রক্ষা। পার্টি অফিস ঘিরে ফেলে শরৎ দেকে চোর চোর স্লোগান। পার্টি অফিস থেকে অবৈধ জিনিস সরানোর চেষ্টা করছিলেন শরৎ, অভিযোগ স্থানীয়দের। এর আগের যিনি বিধায়ক ছিলেন 4 তারিখের আগে অবধি, মাননীয় সনৎবাবু, উনি সম্ভবত কিছু লোকজন নিয়ে একটা বড় ব্যাগ বা 2-4টে বড় ব্যাগ নিয়ে পার্টি অফিসে হঠাৎ করে হেলমেট পরে ঢুকেছেন। এলাকার মানুষজন একটুখানি উৎসাহ দেখিয়েছেন, এসে হয়তো সামনে দাঁড়িয়েছেন। উনি ভয় পেয়েছিলেন, পুলিশকে ডেকেছে। পুলিশ এসছেন,
পুলিশের সামনেই মানুষের একটু জনরোষ যেটাকে বলে একটু দেখা গেছে, তো পুলিশ ওনাকে তো যথেষ্ট সেফগার্ড দিয়েছে, নিয়ে গেছে। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলে আড়াআড়ি ভাগ, সই জোচ্চুরি মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। हैंड राइटिंग उसका है कि नहीं है, फॉरेंसिक टेस्ट करा लो। वो हैंड राइटिंग में कोई बोल्ड अक्षर में लिखा, कोई स्मॉल अक्षर में लिखा, ये तो जस्ट whether they were present or not, whether they handed over this to party or not, उसका बाद भी फिर वो लोगों ने स्वीकार करवा का बात कहने के बाद और भी एक मीटिंग करने का जरूरत नहीं है, पार्टी टेक द डिसीजन। अब मीटिंग में यूनानिमस बोला, वो तो वीडियो रिकॉर्डिंग है कि चेयरपर्सन जो करेगा उसको हैंड ओवर करिए। हम चेयरपर्सन जो करेगा पार्टी का, पार्टी जो डिसीजन लेंगे हम मान लेंगे। इसका बाद ही तो लेटर भेजा था, तो आज ये पॉलिटिक्स क्यों कर रहे हैं, ये डार्टी गेम क्यों खेल रहा है? आज आप खेल रहा है, कल कोई और खेलेंगे। মমতাই নেত্রী, সাসপেন্ড হয়েও বলছেন ঋতব্রত। নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার তৈরি দলকে কর্পোরেট করেছেন অভিষেক। ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 26 দিন বাদে বেরিয়ে চোর পিটুনি খেলেন, বলছেন জনগণ নিরাপত্তা দেবেন। তিনি তাহলে কেন্দ্রীয় বাহিনীকে ডাকলেন কেন? আমায় এখন গদ্দর বলা হচ্ছে, কিন্তু চোর কেউ বলতে পারছে না। অভিষেককে তীব্র কটাক্ষ ঋতব্রত। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী, আমাদের নেত্রী। পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক্ট করে নিয়েছে। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, আমি কোনো তালিকা নিয়ে আসিনি। এগুলো সব স্পেকুলেশনস, there is nothing like such। গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি? আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা। তৃণমূলের এই পরিস্থিতি, মন্ত্রী তাপস রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা পোস্ট না, আমি রিপোস্ট ওটার মধ্যে আমি আমার ফেসবুকটা আমি নিজে হ্যান্ডেল করি না, এটা তোমরা দেখতে পারো আমার কেউ করে। আরে পোস্ট যদি কিছু হয় আর এরকম যদি ঘটনা তৃণমূলের ঘটে তো সেটা যাবে না আমার ফেসবুকে। তৃণমূলের শোচনীয় অবস্থা, তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। একটা আধটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছি এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতেছেন, সেটা তারা ভাববে,
সেটা তারা ঠিক করবে, তারা ভাববে, এবং অপশান স্যার দিয়ে আইন আছে সেটা তারা ভাববে, সেটা তো আমার ভাবার কথা নয়। সহিজাল কাণ্ডে এবার আদালতের দ্বারস্থ সিআইডি। 3 তৃণমূল বিধায়কের হাতের লেখার নমুনা নেবে সিআইডি। ডিটেলস জানবো সুজয় থেকে। সুজয়, কিভাবে তদন্ত এগোচ্ছে সিআইডি? দেখো, সিআইডির তরফ থেকে আজকে ব্যাংশাল আদালতে আবেদন করা হয়েছে তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম, সুব্রত রায় এবং অরূপ রায়। এই 3 জনের হাতের লেখা তারা নমুনা সংগ্রহ করতে যায়। তার কারণ এই সই জালিয়াতির মামলায় প্রমাণ হিসাবে এদের হাতের লেখাটা খতিয়ে দেখা জরুরি। সেই কারণে আজকে আদালতে আবেদন করা হয়েছে সিআইডির তরফ থেকে এই 3 জনের সই সংগ্রহের সইয়ের নমুনা নেওয়ার জন্য। ইতিমধ্যেই আদালত সিআইডির আবেদন মঞ্জুর করেছে। এখন আদালত নির্দেশ দিলে পরবর্তী নির্দেশে তারা সই সংগ্রহ করতে পারবে, বা যেহেতু নিয়ম অনুযায়ী বিচারকের সামনেই সই সংগ্রহ করতে হয়, একজন ম্যাজিস্ট্রেট তার সামনে সই সংগ্রহ করা হবে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট দিনে এই বিধায়কদের আদালতে এসে বিচারকের সামনে সইয়ের নমুনা সংগ্রহ করতে হবে এবং তার পরবর্তীতে সিআইডির নিজস্ব হ্যান্ডরাইটিং এক্সপার্টের টিম রয়েছে, সেই হ্যান্ডরাইটিং এক্সপার্টের টিম তারা সইয়ের নমুনা মিলিয়ে দেখবে যে সইটা আদৌ মিলছে কিনা। তার কারণ যেখানে যে প্রথম থেকে যে অভিযোগটা উঠছিল যে সই জাল করা হয়েছে, তারই তদন্তে এই সইয়ের নমুনা সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স বা প্রমাণ হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে এই বিধায়কদের নমুনা সংগ্রহ করার আবেদন এবং তা মঞ্জুর হয়ে যাওয়া যথেষ্ট তদন্তের একটা অগ্রগতি সামনে নিয়ে আসে এবং তারা নমুনা সংগ্রহ করতে পারলে তদন্তে আরো অগ্রগতি হবে, তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। ধন্যবাদ। দিল্লিতে বিধানসভার অধ্যক্ষ দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। একটু পরেই মোদীর সঙ্গে সাক্ষাৎ রথীন্দ্র বসুর। সন্ধ্যায় অমিত শাহের বাসভবনে যাবেন বিধানসভার অধ্যক্ষ। শাহের বাসভবনে নৈশভোজে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারী।